বস, লিয়ান স্যার লাস্ট যার সাথে দেখা করছিল তার সম্পূর্ণ ডিটেলস পেয়ে গেছি। কে সে? আর কেন দেখা করেছে? বস, তার নাম আদিত্য খান, আরমান খানের ছোট ছেলে। ভার্সিটিতে মাস্টার্সে পড়তেছি। সেদিন লিয়ান স্যার ওনার গাড়িতে বম্ব পিট করেছিল, কিন্তু ভাগ্যক্রমে সেদিন সে বেঁচে যায়। লিয়ান স্যার যখন নিখোঁজ হয় তখন সে তার গাড়ি পুড়ে যাওয়ার দৃশ্য নিজ চোখে অবলোকন করতেছিল। আমার ছেলে যেহেতু তাকে মেরে ফেলতে চেয়েছিল, তাহলে সে এখনো জীবিত আছে কিভাবে? কাল সকালে আমি তার মৃত লাশ দেখতে চাই, অ্যাট এনি কস্ট। রাগান্বিত কণ্ঠে লোকটি যুবকগুলোর উদ্দেশ্যে বলল। এ কথা বলে যুবকগুলো তাদের কাছে চলে গেল। আসলে কি কাল সকালের সূর্যোদয় আদিত্যর জন্য শেষ সূর্যোদয় হবে, নাকি নিয়তি অন্য কোনো খেলা খেলবে? সময় মনে হয় থমকে গেছে। চারিদিকে শুধু যান্ত্রিক জিনিসগুলোর আওয়াজ আসছে। ভার্সিটির মাঠে নিস্তব্ধতা বিরাজমান। দেখে মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি সকলের কণ্ঠ বন্ধ করে দিয়েছে। কিছু সময়ের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল কারো মাথায় আসছে না। কিছুক্ষণ আগে মেঘ ভার্সিটিতে এসেছে, কিছুক্ষণ আগে ক্লাস শেষ হয়েছে। এখন ওরা সবাই মাঠে বসে আড্ডা দিচ্ছে। আশু, কালকে আসিসনি কেন? জানিস যে সে কতটা টেনশন করতেছিল? কালকে একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, আর এই পাগলিটা তো একটু কিছুতেই আমাকে নিয়ে টেনশন করে। জয়ীকে এক হাতে জড়িয়ে নিয়ে কথাগুলো বলল। তুই কাজগুলোই এমন এমন করিস যে টেনশন না নিয়ে থাকতে পারি না। লাস্ট বাইক রেস কি করেছিলি আমি কিন্তু ভুলিনি। তুই কবে নিজেকে নিয়ে একটু চিন্তা করবি বল তো? তোর এই ব্যাপারওয়ার স্বভাবটার জন্য কোনো দিন আমার হার্ট অ্যাটাক হয়। আরে চিল বেব, আমার কই মাছের প্রাণ, এত সহজে আমার কিছু হবে না। বনু, আমরা সিরিয়াস। তুই অ্যাটলিস্ট আমাদের জন্য নিজের খেয়াল রাখ। আচ্ছা বাবা, এবার থাম। এখন থেকে আমি নিজের প্রতি সিরিয়াস হব। এবার তো অল হ্যাপি। কিছুটা। কিছুটা, পুরোটা নয় কেন? আগে নিজের খেয়াল রাখা শুরু কর, তারপর না হয় পুরোটা হ্যাপি হব। সবার কথার মাঝেই মেঘের ফোনটি সশব্দে বেজে উঠল। ফোনটা বের করে নাম্বারটিতে একটিবার চোখ বুলিয়ে সবার উদ্দেশ্যে বলল। গাইস, এখন আমাকে একটু যেতে হবে। বিকেলে আমার ফ্ল্যাটে চলে এসো, অনেকক্ষণ আড্ডা দিব। মেঘ উঠে চলে যেতেই ধরলে জয়ী ওর হাত টেনে ধরল। ছলছল চোখে তাকিয়ে বলল। আস, না গেলে হয় না? তোর জন্য বুকের ভেতরে কিরকম একটা অস্থিরতা হচ্ছে। মেঘ জয়ী গালে হাত রেখে বলল। এত কেন টেনশন করতেছিস? আমার কিছু হবে না। তোর মতো একটা বেস্টুর কাছ থেকে আল্লাহ এত তাড়াতাড়ি নিয়ে যাবে না। এখন আমাকে যেতে হবে। যাই। তোকে আমি আটকাতে পারবো না, তাই অনুরোধ করছি নিজের খেয়াল রাখিস। ওকে জানুটা, আসি এখন। কিছু দূর এগোতেই সামনের দৃশ্য থেকে মুহূর্তেই থমকে গেল। মেঘের মনে হচ্ছে ওর পুরো শরীর জমে গেছে। কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না। অনেক কষ্টে নিচের সর্বশক্তি দিয়ে দৌড়ে আদিত্যকে ধাক্কা দিল। সাথে সাথে একটি বুলেট এসে মেঘের বুকের আরপার হয়ে গেল। গুলির শব্দে চৈরা পেছনে তাকালো, আর সাথে সাথেই থমকালো। অ্যাশ! হসপিটাল শব্দটি কারোর জন্য সুখের সংবাদ বহন করে, আবার কারোর জন্য দুঃখের। কেউ হাসি মুখে হসপিটাল থেকে বিদায় নেয়, আবার কেউ চোখে পানি নিয়ে। আদিত্য, মেহমাত, আরাব, জয়ী, সিনথিয়া, আবির ওরা সবাই হসপিটালে অবস্থান করেছে। সবার দৃষ্টি অপারেশনের থিয়েটারের উপরে ঝলঝল করা লাল লাইটের উপর। কিছুক্ষণ আগে তারা মেঘকে হসপিটালে নিয়ে আসে। মেঘের অবস্থা দেখে সকলে ভয় পেয়ে যায়। জয়ী সে শুরু থেকে কান্না করতে করতে প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা। হসপিটালে এসে আবির অর্ণবকে কয়েকবার কল করেছিল, কিন্তু জরুরি মিটিংয়ে উপস্থিত থাকার কারণে ফোন কল রিসিভ করতে পারেনি, তাই মেসেজ দিয়ে রেখেছে। অর্ণবের স্ত্রী প্রেগনেন্ট, তাই আবির তাকে এখন পর্যন্ত কোনো কিছু জানায়নি। অর্ণবের স্ত্রী মেঘকে প্রচন্ড রকম ভালোবাসে। মেঘের এই অবস্থার কথা শুনে উনি অনেকটা ভেঙে পড়বেন। সেসব দিক বিবেচনা করে আবির তাকে এখন পর্যন্ত কিছুই জানায়নি। সবাই বর্তমানে আল্লাহর কাছে একটাই দোয়া করছে, মেঘের যেন কিছু না হয়। আদিত্য এক জায়গায় দাঁড়িয়ে শূন্যের দিকে দৃষ্টি দিয়ে রয়েছে।
মেহমাদ গিয়ে আদিত্যের কাঁধে হাত দিয়ে বলল, এখানে তোর কোনো দোষ নেই, যা হয়েছে উপরওয়ালার ইচ্ছাই হয়েছে। তবু ভাইয়া আমার প্রচুর খারাপ লাগছে, মনে হচ্ছে বুকের ভিতর থেকে কেউ হৃৎপিণ্ডটা টেনে হিঁচড়ে বের করতে চাচ্ছে। ওর জায়গায় আজকে আমি থাকতাম, কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় বিপদ ডেকে আনলো। এরই মধ্যে আদিত্যের পকেট থাকা মেঘের ফোনটি শব্দ করে বেঁচে উঠল। হসপিটালে আসার পথে মেঘের ফোনটি আদিত্য তার পকেটে রেখে দিয়েছিল। পকেট থেকে ফোনটি বের করে দেখলো ফোনের স্ক্রিনে ভি নামটি ভেসে উঠেছে। ফোনটি মেহমাদের সামনে ধরে বলল, ভাইয়া নাম্বারটা দেখো তো, অনেক চেনা চেনা লাগতেছে না? মেহমাদ কিছুক্ষণ নম্বরটা পর্যবেক্ষণ করে বলল, আরে এটা তো আলভির নাম্বার। ভাইয়া তোমাকে বলেছিলাম না, সেদিন গাড়িতে একটি নাম্বার আমার কাছে খুব চেনা চেনা লাগছিল। এটাই সেই নাম্বার। আচ্ছা, এটা যদি আলবি ভাইয়ের নাম্বার হয়ে থাকে তাহলে কি আশিয়ানা আর আলবি ভাইয়া কি একে অপরকে চিনে? সেটা তো আলভির সাথে কথা বলার পরেই জানা যাবে। এরই মধ্যে কলটা কেটে গিয়ে আবার বাজা শুরু করলো। আদিত্য মেহমাদ সকলের থেকে কিছুটা দূরে গিয়ে কলটি রিসিভ করলো। তখনই আলবির উদ্বিগ্ন স্বর শোনা গেল। মেঘ বনু আমার, তুই ঠিক আছিস? কি হলো, কথা বলতেছিস না কেন? আরে কথা বল, এরা কি বলতেছে? তোর নাকি বুকে বুলেট লেগেছে? বনু কথা বল, ভাইয়ের সাথে রাগ করেছিস? দেখ আমি বাংলাদেশে এখনই ব্যাক করব, ফ্লাইটের টিকিট কাটা শেষ। বনু বনু বনু। আলবি ভাইয়া। হ্যালো, কে বলছেন আপনি? এটা তো আমার বোনের ফোন। আমার বোন কোথায়? আলবি ভাইয়া, এটা আমি আদিত্য, তুমি আগে শান্ত হও। আদিত্যর কণ্ঠ শুনে আলবি আরো উদ্বিগ্ন হয়ে গেল। আদি, বনুর ফোন তোর কাছে কেন? বনু কই? এরা কি আসলে সত্যি কথা বলছে? বনুর বুলেট লেগেছে? এখন ওর কি অবস্থা, কোথায় আছে? ভাইয়া রিল্যাক্স হও, মেঘ বর্তমানে ঠিক আছে, ওকে কেবিনে শিফট করা হয়েছে। ঘুমের ইনজেকশন দিয়েছে, তাই ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠলে তোমার সাথে কথা বলতে বলবো। আলভিকে শান্ত করার জন্য আদিত্য তাকে মিথ্যে কথা বলল। মেঘের এখনো অপারেশন শেষ হয়নি। আমি এখনই আসছি বাংলাদেশে, এখনই। কথাটি বলতে বলতে আলভি ফোন কেটে দিল। ভাই, আলবি ভাইয়া এগুলো কি বলল? এ কি সেই যে ছোটবেলায় আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল? ভাইয়া বলো না, আলবি ভাইয়া যেগুলো বলল আসলেই কি সত্যি? এ যদি আমার ছোট্ট কলিজাটা হয়ে থাকে তাহলে এবার নিজের সর্বস্ব দিয়ে তাকে আগলে রাখবো। আমি আর তাকে হারিয়ে যেতে দিব না। কি হলো ভাইয়া, কিছু তো বলো। আদিত্য মেহমাদের দু বাহু ঝাঁকিয়ে কথাগুলো বলল। মেহমাদ আদিত্যর অবস্থা দেখতে পেয়ে বুঝতে পারলো অতি চমকিত কথা শুনতে পেয়ে আপাতত সে ঘোরের মধ্যে আছে। তাই মেহমাদ আদিত্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শান্ত হো ভাই, আলভি বিডিতে ব্যাক করতেছে, ও আসলে সব কিছু জানা যাবে। আপাতত নিজেকে সামলা। এবার কি হবে? বস যদি জানতে পারে আমরা আদিত্যকে মারতে পারিনি, তাহলে তিনি আমাদের ফ্যামিলি সহ আমাদের মেরে ফেলবেন। ঠিক বলেছিস, বসের ভিতরে মায়াদয়া বলতে কিছু নেই। যদি একবার এই বিষয়ে তিনি অবগত হন তাহলে আমাদের সবার মৃত্যু নিশ্চিত। তাহলে এখন আমরা কি করব? শোন সবাই, আমাদের কাছে একটা প্ল্যান আছে। বস যেহেতু এখন তার ছেলেকে নিয়ে চিন্তিত রয়েছেন, তাই ওই কথা আমরা সবাই গোপন রাখবো। বস যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে বলবো তাকে আমরা বুক বরাবর ছুরি করেছি, তাহলে বস আর কিছু জিজ্ঞাসা করবে না। এই, তোরা সবাই এখানে কি করছিস? তোদের যেই কাজে দিয়েছি ওইটা হয়েছে? জি বস, ওই আদিত্য খানের বুক বরাবর বুলেট ঢুকিয়ে দিয়েছি। মনে হয় না ওই বেটা বাঁচবে। আমার ছেলের কোনো খোঁজ পেলি তোরা? এক সপ্তাহের মধ্যে আমার ছেলেকে না পেলে তোদের একটার পরিবারকেও জীবিত রাখবো না। হঠাৎ শব্দে বস নামক লোকটির পকেট থাকা ফোনটি বেজে উঠল। পকেট থেকে ফোনটি বের করলো, স্ক্রিনে একটা নাম ভেসে আসলো, যা দেখে গোপনে কি দীর্ঘশ্বাস ছেড়ে হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলল। অতঃপর ফোনটা রিসিভ করলো। সাথে সাথে নারী কণ্ঠে উত্তেজিত কিছু বাণী শুনতে পেল।
ইরফান, আমার ছেলে কোথায়? প্রায় 4 দিন ধরে আমার ছেলে মিসিং, আর একটা তুমি আমাকে কেন জানাওনি? তুমি থাকায় আমার ছেলেকে কেউ নিয়ে গেল, চুপ করে আছো কেন? উত্তর দাও। আইশু বেবি, এত উত্তেজিত হয়েও না, প্লিজ নিজেকে শান্ত করো। আমাদের ছেলে ঠিক আছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। মম তোমাকে যে একটা জরুরি কাজ দিয়েছিল, তাই তোমাকে একথা জানিয়ে টেনশনে ফেলতে চাইনি। তুমি চিন্তা করো না, আমি অলরেডি নিলয়ের খোঁজে সকলকে পাঠিয়েছি। কিভাবে চিন্তা না করে থাকতে পারি? আমার নারী ছেঁড়া ধন 4 দিন থেকে মিসিং। শত্রুরা তাকে কিভাবে কি অবস্থায় রেখেছে আমরা কিছু জানি না। আমাদের এই কাজের চেয়ে আমার ছেলের জীবন আগে। যদি আমার ছেলের কোনো ক্ষতি হয় তাহলে তোমাকে এবং তোমার মমকে আমি ছাড়বো না। আয়শা, আমাদের ছেলের কোনো কিছু হবে না। মম তোমাকে যে কাজ দিয়েছিল তুমি সেইটাই ফোকাস করো। কথাটি বলে ইরফান নামক লোকটি কল কেটে দিল। আলভি অনেকক্ষণ হয় একটা রেস্টুরেন্টে চুপচাপ বসে আছে। এয়ারপোর্টের থেকে ডিরেক্ট হসপিটালে গিয়েছিল। মেঘের এখনো জ্ঞান ফেরেনি। বুলেটটা হৃৎপিণ্ড একটু উপর দিয়ে চলে গেছে, তাই এখন এই যাত্রায় মেঘ বেঁচে ফিরতে পেরেছে, কিন্তু এখনো জ্ঞানহীন অবস্থায় হসপিটালের বেডে শুয়ে আছে। হসপিটাল থেকে মেহমাদ ও আদিত্য আলভিকে একটি রেস্টুরেন্টে নিয়ে এসেছে। দুজনের ভেতরে অনেক প্রশ্ন, সেগুলির উত্তর জানার জন্য আলভির দিকে উৎসুক নজরে তাকিয়ে আছে তারা। আলভি কিছুক্ষণ চুপ থেকে নিজের মনের কথাগুলো গুছিয়ে নিয়ে তাদেরকে বলা শুরু করলো। আশিয়ানা আসলে আমাদের ছোট্ট মেয়ে, যাকে আমরা 11 বছর আগে হারিয়েছি বলে ভুল হবে। সে নিজেই আমাদের কাছ থেকে অজানা হয়ে রয়েছিল। কিন্তু মেঘ কেন আমাদের সাথে এমন করলো? আর সেদিন কি হয়েছিল তুই বা কবে জানিস ওই আমাদের মেঘ? আমি 11 বছর থেকে মেঘের সাথে কানেক্টেড। কি? যদি তুমি আগে থেকে মেঘের সাথে কানেক্টেড ছিলে তাহলে আমাদেরকে কেন জানালে না? তুমি তো নিজের চোখে দেখেছিলে বাড়ির প্রত্যেকটা মানুষ কিভাবে মেঘের জন্য ভেঙে পড়েছিল। আসলে কি আদি প্রত্যেকটা মানুষ মেঘের জন্য ভেঙে পড়েছিল? না রে ভাই, অনেকে খুশি হয়েছিল মেঘের হারিয়ে যাওয়াতে। তুমি কি বোঝাতে চাচ্ছ ভাইয়া? প্রথম থেকে আমাদেরকে সব খুলে বলো। সেদিন যখন সবাই মিলে হসপিটাল গিয়ে পৌঁছাই, সবাই তখন দাদিকে নিয়ে ব্যস্ত ছিল। আমি কেবিন থেকে বেরিয়ে কিছু দূর হাঁটতে একটি কেবিনের ভিতর থেকে মেঘের আওয়াজ শুনতে পাই। কৌতূহলবশত সেই কেবিনে ঢুকে দেখি ওখানে মেঘ ও তার সাথে একজন মধ্যবয়স্ক লোক। আমি মেঘকে দেখে সকলকে ঢাকার উদ্দেশ্যে বাইরে বের হওয়ার আগে মেঘ আমাকে ডেকে ওঠে। ভাইয়া। মেঘ বনু আমার, তোর এই অবস্থা কিভাবে হলো? কালকে কি হয়েছিল? আর এই লোকটা বা কে? তুই দাঁড়া, বাড়ির সকলে এখানে আছে, আমি ডেকে আনছি। আমি কেবিন থেকে বের হওয়া উদ্দেশ্যে পা বাড়াতে মেঘ আমার হাত টেনে ধরলো। ভাইয়া দয়া করে কাউকে ডেকো না। যদি সে জানতে পারে আমি বেঁচে আছি তাহলে আমাকে মেরে ফেলবে। এত তাড়াতাড়ি আমি মৃত্যুকে আপন করে নিতে পারি না। আমার অনেক কাজ বাকি। একজন আমার ওপর ভরসা করে অনেক বড় একটি কাজ সম্পূর্ণ করে দিয়েছে। সে কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে। আচ্ছা বনু, তুই সেই কাজটি সম্পূর্ণ করিস, আমরা সকলে তোর পাশে থাকবো। এখন আপাতত পরিবারের সকলকে ডেকে আনতে দে, সবাই তোর জন্য অনেক চিন্তা করছে। না ভাইয়া, তুমি ভুলে তো এই কাজ করিও না। আমাদের পরিবারের মধ্যেই শত্রু লুকিয়ে আছে যে আমাদের ধ্বংস চায়। তুমি আমাকে কথা দাও, আমি না বলা পর্যন্ত তুমি কাউকে আমার ব্যাপারে কিছু বলবা না। আচ্ছা, আমি না হয় কাউকে কিছু জানালাম না, কিন্তু তুই বর্তমানে কোথায় থাকবি, কি করবি? আমার কথা শুনে মেঘ সেই মধ্যবয়স্ক পুরুষদের দিকে তাকালো। উনি মেঘের মাথায় হাত দিয়ে আশ্বস্ত করে বলল, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমাকে আমি আমার সাথে কানাডায় নিয়ে যাব। সেখান থেকে তুমি তোমাকে নিজের মতো করে গড়ে নিবে। তোমার সকল পদক্ষেপ আমি তোমার পাশে থাকব। আপনি কে? আমার নাম আমিনুল শিকদার, আমি কানাডাতে থাকি। এখানে একটি জরুরি বিজনেস মিটিংয়ের জন্য এসেছিলাম। তুমি চিন্তা করো না, তোমার বোন আমার কাছে সুরক্ষিত থাকবে। এটা আমার কার্ড, তোমার কাছে লুকিয়ে রাখো। যখন বোনের সাথে কথা বলতে ইচ্ছা করবে লুকিয়ে ফোন দিও।
তারপর থেকে মেঘের সাথে আমি প্রায় লুকিয়ে কথা বলতাম। এতক্ষণ মেহমাত ও আদিত্য আলভির কথা মনোযোগ সহকারে শুনল। আলভির কথা শেষ হতে আদিত্য তাকে বলল, কে সেই শত্রু আর মেঘের কি কাজ সম্পন্ন করতে হবে? ছোট চাচি আয়শা বেগম ও তার প্রেমিক ইরফান শেখ, আরও একজন রয়েছে। এরা শুধু তার দাবার গুটি, যে আড়ালে রয়েছে সেই যেন কালপ্রিট। আর মেঘের কাছে একটি পেনড্রাইভ আছে যেখানে কিছু ইনফরমেশন আছে। এর চেয়ে বেশি কিছু আমি জানি না। মেঘ আমাকে কোনো কিছু জানায়নি, সে চায় না আমাদের কোনো ক্ষতি হোক। এতটুকু কথা অনেক কষ্ট করে তার কাছ থেকে বের করেছি। আমি তোমাদেরকে তার পরিচয় বলতে বলেছিলাম, কিন্তু তোমাদের বিপদ হবে ভেবে মেঘ তোমাদেরকে কিছু জানাতে চায়নি। নিস্তব্ধ কেবিনে শুধু 4টি মানুষের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আদিত্য, মেহমাত, আলভি বর্তমানে মেঘের কেবিনে উপস্থিত রয়েছে। আধা ঘন্টা আগে মেঘের জ্ঞান ফিরেছে, তাকে কেবিনে শিফট করা হয়েছে। জয়ী, সিনথিয়া ওরা কিছুক্ষণ আগে দেখা করে বাসায় গিয়েছে। মেহমাত, আদিত্য, আলভি বর্তমানে হসপিটালে উপস্থিত রয়েছে। আলভিকে কয়েকবার বলা হয়েছে বাসায় গিয়ে রেস্ট নিতে, কিন্তু সে নাছোড়বান্দা, তার বোনকে রেখে কিছুতেই যাবে না। মেঘ কিছুক্ষণ ওদের তিনজনের দিকে তাকিয়ে লম্বা করে একটি দীর্ঘশ্বাস ছেড়ে আলভির উদ্দেশ্যে বলল, সবকিছু বলে দিয়েছিস? আমি কি আর সব জানি? যে সব বললো, যতটুকু জানি বলে দিয়েছি। মেঘ বোনুটা আমার, এখন আমাদের কাছে কোনো কিছু না লুকিয়ে সব বলে দাও তো। আজব মানুষ তো তোমরা। আমি বর্তমানে অসুস্থ মানুষ, আমাকে কিসের রেস্ট নিতে বলবা, কম কথা বলতে বলবা, তা না করে তোমরা হিস্ট্রি শুনতে চাচ্ছ। আদিত্য এতক্ষণ কিছু না বলে কেবিনের সোফায় বসে অপলক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়েছিল। এখন কিছুটা নড়ে চড়ে বসে আলভি ও মেহমাতকে বলল, মেহমাদ ভাইয়া, তুমি আলবি ভাইয়াকে নিয়ে আপাতত আমাদের ফ্ল্যাটে যাও। দেখে বোঝা যাচ্ছে সে অনেক ক্লান্ত। আমি এখানে আছি। মেঘ আপাতত রেস্ট করুক, পরে ওর কাছ থেকে সব কিছু শোনা যাবে। আদিত্যের কথায় মেহমাদ আর কিছু না বলে আলভিকে নিয়ে হসপিটাল থেকে চলে গেল। মেহমাদরা চলে যেতে আদিত্য উঠে এসে মেঘের বেডের কাছে টুল টেনে বসে পড়ল। মেঘ আদিত্যকে কিছু বলতে যাবে তার আগে আদিত্য বলল, এখন আর কোনো কথা না, চোখ বন্ধ করে একটু রেস্ট নাও। মেঘ আর কোনো কিছু না বলে চোখ বন্ধ করে রইল। আর আদিত্য তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাতে লাগলো। বাবা, আমি লিজাকে বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কি? লিজা দেখতে সুন্দর, আর তাছাড়া ওর সাথে বিয়ে করে তোর সংসার করতে বলছি না। বিয়ের পর তুই তোর মতো চলবি, ও ওর মতো চলবে। ওদের বিয়েটা জাস্ট বিজনেস ডিলটার পাওয়ার জন্য। তবু আমি ওকে বিয়ে করতে পারবো না। শুধু ওকে নয়, ইনফ্যাক্ট আমি বিয়ে করব না। বিয়ে করে নিজের স্বাধীনতাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারবো না। আরে বললাম তো, বিয়ের পর দুজন আলাদা আলাদাভাবে নিজেদের লাইফ এনজয় করবা। এখানে স্বাধীনতা ধ্বংসের দিক ঠেলে দেওয়ার কি হলো? তবুও নো মোর ওয়ার্ড রিক, তোমার জন্য আমি এত বড় ডিলটাকে হাতছাড়া করতে পারবো না। বিয়েটা করে নাও, তারপর 6 মাসের মাথায় ওকে ডিভোর্স দিয়ে দিও। যদি তুমি কোনো বাড়াবাড়ি করো তাহলে তোমাকে তেজপুত্র করতেও আমি দুবার ভাববো না। রিকির আর কোনো কথা না শুনে মিস্টার রায়চাঁদা ওখান থেকে চলে গেল। হে মিস্টার কানা, আপনি নাকি চোখে দেখেন না একটা জলযন্ত্র মানুষকে ধাক্কা দিয়ে আবার সরি না বলে চলে যাচ্ছেন? সরি মিস, আসলে আপনাকে আমি দেখতে পারিনি, একটু তাড়াহুড়ায় ছিলাম তো তাই। দেখতে পারি নাই বলে অজুহাত সকল ছেলেরাই দেয়। আসল কথা, মেয়েদেরকে দেখলে এরকম লুচ্চামি না করলে তাদের হয় না। আজব তো, এখানে আপনি লুচ্চামি কোথায় দেখলেন? আমি তাড়াহুড়ায় ছিলাম, আপনাকে নোটিশ করিনি, তাই ধাক্কা লেগে গেছে। এই সামান্য বিষয়টা কি আপনি তিল থেকে তাল করতেছেন কেন? কি? আমি তিল থেকে তাল বানাচ্ছি? আপনি আপনার দোষ স্বীকার করছেন না আর আমাকে কথা শোনাচ্ছেন। আমি তো আপনাকে সরি বললাম, ভুলক্রমে আপনার সাথে ধাক্কা লেগে গেছে। আর আপনি ঝগড়ুটে মহিলাগুলোর মতো কোমর বেঁধে লেগে পড়েছেন ঝগড়া করতে। বলি কি ম্যাডাম, এটা হসপিটাল। আপনার চেল্লাচিল্লিতে রুগীদের সমস্যা হবে। ঝগড়া করতে ইচ্ছা করলে বাজারে গিয়ে ঝগড়া করুন। সকলে উৎসুক হয়ে আপনার ঝগড়া শুনতে জড়ো হবে। ইউ!
আর জেসিকা আর আলফি এখানে দাঁড়া হয়ে ছোট বাচ্চাদের মতো ঝগড়া করতেছো কেন? আর ভাইয়া বলিও না, আমি বনুর সাথে দেখা করার জন্য এখানে এসেছি। ওর কেবিনে যাওয়ার সময় এই বদমাস মেয়েটার সাথে ভুলবশত ধাক্কা লাগে। আমি ওকে সরি বলেছি।